অর্ণ বিন্দুকে নিয়ে রুমে নিয়ে গেল। ছোট্ট শিশুটি মায়ের কোলে ঘুমিয়ে আছে। তাকে অর্ণ নিয়ে বিন্দুর পাশে আলতো করে শুইয়ে দিল। বিন্দু পুরো রুমে বড় বড় চোখ করে তাকিয়ে অবাক হয়ে বলল, এসব কি কর্নেল সাহেব? অর্ণ মেয়ের গায়ে চাদর টেনে দিতে দিতে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধালো, এগুলো আমি আনিনি, তোর শ্বশুর এনেছে তার নাতির জন্য। রুম জুড়ে শুধুই বাচ্চাদের খেলনা, বড় সাইজের বেবি দোলনা, দোলনা স্ট্যান্ড, গাড়ি সহ নানা ধরনের খেলনা। এসব নিয়ে খেলতে গেলে কমপক্ষে বাবুর 6 মাস হতে হবে। বিন্দু বিস্মিত হয়ে দেখলো দাদা শখ করে নাতির জন্য কত কিছুই না এনেছে। প্রথম নাতি কিনা তার। চোখ ফিরিয়ে মেয়ের দিকে চাইলো বিন্দু, ঠোঁট উল্টে বলল, এতটুকু মেয়ে আমার, এগুলো নিয়ে খেলার মতো কবে বড় হবে ও? কবে মা বলে ডাকবে আমাকে? অর্ণ সোফায় বসে পা থেকে জুতো খুলতে খুলতে বলল, হবে আস্তে আস্তে, কিছু লাগবে, একটু বেরোবো আমি। বিন্দু মাথা নেড়ে বলল। একটু ওয়াশরুমে যেতাম। অর্ণ বিন্দুকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসে। তারপর কুসুম গরম পানি এনে দেয় ব্যবহার করার জন্য। বিন্দুর কাজ সারার পর আবার তাকে এনে বেডে বসিয়ে দিল। একা একা চলতে সমস্যা হয় তার। ততক্ষণে বাবু উঠে গেছে। নবজাতক জন্ম নেওয়ার পর থেকে তার দিন কাটে ঘুমিয়ে ঘুমিয়েই। উঠবে একটু খেয়েই আবার ঘুমিয়ে পড়বে, এটাই তার কাজ। বিন্দু তো প্রথম দিন বলেই ফেলেছিল। ও এত ঘুমায় কেন? ও কি ঘুমের ঔষধ খেয়েছে? মেয়ের বোকা বোকা কথা শুনে মীরা হেসে বলেছেন, নবজাতক সারাদিন ঘুমায়, কারণ সে এখনো নতুন পৃথিবীর সঙ্গে খাপ খাচ্ছে। তার মস্তিষ্ক, শরীর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর এই বৃদ্ধির জন্য প্রচুর শক্তি লাগে। খাওয়া ও হজমের প্রক্রিয়াও তাকে ক্লান্ত করে, তাই ঘুম তাকে বিশ্রাম দেয়। এছাড়া ঘুমের সময় তার স্নায়ুতন্ত্র রিসেট হয়, শেখার জন্য প্রস্তুতি নেয়, আর দেহ তার শক্তি পুনরায় তৈরি করে। তাই নবজাতক দিনের বড় অংশটা ঘুমের মধ্যে কাটায়, যা সম্পর্ক স্বাভাবিক। দরজায় টোকা পড়লো। অর্ণ বাবুকে ফিডিং করাতে সাহায্য করছিল। বিন্দু বাচ্চাটা ঠিকঠাক কোলেই নিতে পারছে না। তার মনে হয় জোরে বা একটুখানি শক্ত করে ধরলেই বাবু ব্যথা পাবে। ভয় পাচ্ছে সে। তাই মীরা বা অর্ণ যে কাছে থাকে সাহায্য করবে। 2 ঢোক গিলে ঠুস করে ঘুমিয়ে পড়েছে বাবু। অর্ণ তাকে গুছিয়ে শোয়াতে শোয়াতে গম্ভীর গলায় শুধালো। কামিং। অর্ণ কথাটা বলার সঙ্গে সঙ্গেই সবাই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো। রুহি, দৃষ্টি, ঝুমা সবাই এসে বসলো বিন্দুর পাশে। রুহি তো টেনে টুনে ভাইঝিকে উঠিয়ে কোলে তুলে নিল। তবুও ঘুম ভাঙলো না বাবুর। সেটা দেখে রুহি হতাশ হয়ে বলে, ওর ঘুম তো দেখি তোর মতোই হয়েছে রে ফুল। জঙ্গলে ফেলে দিয়ে আসলেও টের পাবে না। বিন্দু মুচকি হাসলো, শুধু প্রত্যুত্তর করলো না। আর চোখে তাকিয়ে দেখলো স্বামীর রেডি হওয়া। লোকটা কাজবাজ ফেলে কেমন তার পাশে পাশে লেপ্টে থাকে। কালো রঙের একটা শার্ট পরেছে। বরাবরের মতোই বেশ হ্যান্ডসাম লাগছে। তখনই রুমে আসলো মীরা। তিনি অর্ণকে রেডি হতে দেখে বললেন, কোথায় যাচ্ছ অর্ণ? জি, কিছু বলবেন? একজোড়া চকচকে লেদার শুজ নিয়ে সোফায় বসতে বসতেই রাশভারী গলায় প্রশ্ন ছুড়ল অর্ণ। ভদ্র মহিলা সাই জানালো, 3 দিন তো হয়ে গেছে। 3 দিন তো হয়ে গেল, তাই ভাবছিলাম বাবুর ক্যাপিলারিস চুলগুলো ফেলে দিই। তুমি কি বলো? আগামী বৃহস্পতিবার ফেলুন। 7ম দিনে আকিকা দেয়া সুন্নত। সেদিন একেবারে চুল ফেলে আকিকাটাও সেরে ফেলবো। ভদ্র মহিলা মাথা নেড়ে সম্মতি দিলেন। রাসূলুল্লাহ বলেছেন, প্রতিটি শিশু তার আকিকার কারণে বন্ধক রাখা থাকে। 7ম দিনে তার জন্য পশু কুরবানি করা হয়, মাথা মুন্ডানো হয় এবং নাম রাখা হয়। বিন্দু মুগ্ধ হয়ে তাকিয়ে রইল স্বামীর পানে। লোকটা যেমন অযথা কথা বলে না, তেমনি সব কথাবার্তা ভাবভঙ্গিতে থাকে খুবই বিচক্ষণতা। এই জন্যেই বোধহয় সে একটু বোকা। বুদ্ধিমান স্বামীর বোকা বউ। রুহির কোলে থাকা ছোট্ট বাবুর মাথায় হাত বুলিয়ে বিন্দুর পানে তাকায় অর্ণ। মেয়েটা আগে থেকেই ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। অর্ণ বিন্দুর কপালে ঠোঁট ছোঁয়াতেই মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল। মা, বন্ধুদের এবং বড় ভাই সমান স্বাদের সামনে লজ্জায় আড়ষ্ট হয়ে মিইয়ে গেল। অর্ণ এত কিছু পরোয়া করলো কই? সে বিন্দুর কপালে ঠোঁট ছুঁয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, কিছু লাগলে ওদেরকে বইলো, আমি তাড়াতাড়ি চলে আসবো। ওদিকে খেয়াল রেখো।
শেষের কথাটা সবার উদ্দেশ্যে বলে লম্বা কদমে রুম থেকে বেরিয়ে গেল অর্ণ। সবাই এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েই ছিল। এবার সবাই হইচই করে উঠল। ওহো, এত প্রেম! আহা, হোয়াট এ বিউটিফুল লাভ! ভাইয়া এত রোমান্টিক দেখে বোঝা যায় না। সবার সামনে কেমন করে চুমু খেলো। বৃষ্টির কথা শুনে রুহি ভেংচি কেটে বলে, ওটাকে চুমু খাওয়া বলে না বৌদি। এই মেহেদি, এই মুটকিটাকে এত দিনে ফ্রেঞ্চ কিস, ফরহেড কিস, এর পার্থক্যটাই বোঝাতে পারলি না? করিসটা কি তুই? অপমানে ঘোর অপমান। বৃষ্টি নাকের পাতাটা ফুলিয়ে তেতে উঠে বলল, বজ্জাত বেটি, তুই আমাকে মুটকি বললি? তুই মুটকি, তোর জামাই মুটকি। আইছে চুমুর পিএইচডি মাতা। দে ওকে আমার কোলে, দে বলছি পেটু। বলতে বলতেই বাবুকে টেনে নিয়ে গেল। রুহি কটমট করে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। আর বেচারা সাদি এখানে তাকে টানাতে সে বেয়াক্কেল বনে গেল। মীরা ছেলে মেয়ের মধ্যে পড়লেন না, ভদ্র মহিলা চপ্পল পায়ে চলে গেলেন। রুহি সাদির দিকে তাকিয়ে কিরমির করে বলল, সাদি পড়ল ফ্যাসাদে। বন্ধু বান্ধবের মধ্যে সে কি বলবে? এখন বউ যেহেতু বলেছে কিছু তো বলতেই হবে। সে মেহেদির দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, তোমার বউরে আমার বউকে পেটুক বলতে বারণ করো মেহেদি। মেহেদি অসহায় চোখে চেয়ে বলল, মাফ চাই, দোয়া চাই, আমি এসবের মধ্যে নাই। এই প্রোডাক্ট রাতে সামলে নিতে পারলেও দিনে পারি না ভাই। মেহেদির কথা শুনে সাদি সহ সবাই হু হা করে হেসে ফেলল। বৃষ্টি মেহেদির দিকে কটমট করে তাকিয়ে রইল। পরের বৃহস্পতিবার আকিকা দিয়ে বাবুর নাম রাখা হলো অনুপ্রিয়া নাসোয়া। মাথার চুল ফেলে সেই চুল ওজন করে সোনা দান করে দেয় অর্ণ। গরিব এতিম শিশুদের খাবারের ব্যবস্থাও করা হয়। তবে নাম নিয়ে বেঁধেছে হম্বি তম্বি আর তর্কাতর্কি। সাজ্জাদ রেজা নাতির নাম রেখেছে আয়েশা সিদ্দিকা, রুহি রেখেছে কুয়াশা, বৃষ্টি রেখেছে বর্ণি, আর মেয়ের বাবা রেখেছে অনুপ্রিয়া নাসোয়া। কারটা রেখে কারটা ডাকবে, বিন্দুর স্বামীর সঙ্গেই একমত। বাচ্চার বাবা যেটা বলবে তার কাছে সেটাই সিদ্ধান্ত। এখন বাচ্চা একটা কয়জনের নামে ডাকবে? অর্ণ তো সাফ জানিয়ে দিয়েছে এতদিন। আমার আম্মাজানকে আমি অনু বলেই রাখবো। তোমাদের যার যা খুশি ডাকতে পারো, আমি তো আর নিষেধ করছি না। রুহি, বৃষ্টি, মেহেদি সবাই ছিল। আকিকার অনুষ্ঠান শেষ করে বিকালে সবাই যে যার গন্তব্যে চলে গেছে। এখন শুধু সাজ্জাদ, রেজা, ঝুমা আর মীরা রয়েছে। ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে জানান দিচ্ছে সময়টা রাত 10টা। অর্ণ রুমে প্রবেশ করে দেখলো বিন্দু বাবুকে ফিডিং করাচ্ছে। অর্ণকে দেখে বিন্দু শোয়া থেকে উঠে বসলো। বাবু ফ্যালফ্যাল করে চেয়ে হাত পা নাড়াচ্ছে। অর্ণ আগে ফ্রেশ হয়ে এলো। বাবু মুখে আঙ্গুল পুড়ে চষার চেষ্টা করছে। অর্ণ মেয়েকে কোলে তুলে নিয়ে তার দুই গালে, কপালে, মুখে চুমু খেলো। নাকে নাক ঘষে দিতেই বিন্দু কপাল কুঁচকে বলে উঠল, ওই বজ্জাতি দুটো এমনিতেই আমার মেয়েটাকে চেটে পুটে পাতলা বানিয়ে ফেলেছে, এখন আবার আপনিও শুরু করেছেন? এত চুমালে গাল থাকবে ওর? অর্ণ বিন্দুর কথা শুনে কোনো রিয়াকশন দেখালো না, বরং আরো কয়েকটা চুমু এঁকে দিল মেয়ের নরম গালে, নরম আদুরে গলায় শুধালো। আমার আম্মুজান এখনো ঘুমাচ্ছে না কেন? বাচ্চাটা কি বুঝলো কে জানে, বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। অর্ণ মেয়ের সাথে আদুরি গলায় কথা বলতে বলতেই একটু ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলো। শিশুকে বাবার বুকের উষ্ণতায় ঘুমিয়ে পড়লো। অর্ণ বিছানার উপরে বাবুর জন্য তৈরি করা নরম স্থানে শুইয়ে দিল। বিন্দু পুরোটা সময় গাল ফুলিয়ে তাকিয়েছিল বাবা মেয়ের পানে। অর্ণ বিন্দুর পানে তাকাতেই বিন্দু ভেংচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকালো। অর্ণ সেটা দেখে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। বিন্দুর সামনে বসে আঙ্গুল বসিয়ে বিন্দুর গাল চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে গম্ভীর শীতল গলায় শুধালো, হোয়াট হ্যাপেন্ড? আমার আবার কি হবে? যান যান, গিয়ে বাপ বেটি গল্প করুন, আমি তো আর আপনাদের কিছুই হই না। আর ইউ জেলাস? সিরিয়াসলি? তা আবার নিজের মেয়ের সাথে? কপাল কুঁচকে বলে ওঠে অর্ণ। বিন্দু টমেটোর মতো গাল ফুলিয়েই রইল। অর্ণ আর একটু চেপে বসে নরম গলায় শুধালো, ওকে ফাইন, এখন আমাকে কি করতে হবে পাখি? মেয়ের মতো করে আদর করতে হবে। বিন্দুর কথা শুনে অর্ণ বিন্দুর কপালে কপাল ঠেকিয়ে ভারী কি গলায় শুধালো, সেভাবে আদর করতে গেলে যে তোর শরীরে একটু সুতো থাকবে না জান। কত মাস ধরে উপোস রাখছিস হিসেব আছে? কত কষ্ট করে ধরে বেঁধে আটকে রেখেছি নিজেকে জানিস? কবে সুস্থ হবি?
অর্ণর বেফাঁস কথা শুনে বিন্দুর কান গরম হয়ে উঠল। খারাপও লাগলো কিঞ্চিত। এখন মনে হচ্ছে বায়না না ধরলেই ভালো হতো। নির্লজ্জ লোকটা আর ভালো হলো না। মেয়েটা কোনোই দিয়ে গুঁতো মারলো অর্ণর বুকে। কপট রাগ দেখিয়ে বলল। সরুন তো, অসভ্য লোক, খালি বাজে কথা। বিন্দু মেয়ের পাশেই শুয়ে পড়ল। অর্ণ আলো নিভিয়ে বাবুর পাশের বেডসাইড টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। বিন্দুর পাশে শুয়ে বিন্দুর পেট উঁচিয়ে ধরে টেনে তার পিঠ নিচের বুকের সাথে মিশিয়ে নিল। হাতখানা গলিয়ে দিল বিন্দুর মেয়েধীন উদরে। আস্তে আস্তে পিলপিল করে শক্তপোক্ত হাতটা পেট থেকে উপরে উঠতে লাগলো। বিন্দুর নিঃশ্বাসের গতি তরতরিয়ে বাড়তে থাকলো। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। অর্ণর হাত পুনরায় নিচে নামতে লাগলো। নাভির উপর আসতেই হাতটা খপ করে ধরে ফেললো বিন্দু। দূরে সরে যেতে চেয়ে রিনরিনে কণ্ঠস্বরে বলে উঠল। আমি এখনো সুস্থ হইনি। অর্ণ বিন্দুর ঘাড়ে মাথা গুজে দিয়ে নাক ঘষে আলতো স্বরে শুধালো। জান, কাছে আয়, কিছু করবো না আমি। বিন্দু ফিরে তাকালো স্বামীর মুখপানে। গম্ভীর মুখটা সব সময়ের মতোই গম্ভীর, তবে দৃষ্টি একেবারেই শান্ত। বিন্দু চোখ নামিয়ে মৃদু গলায় জিজ্ঞেস করলো। রাগ করেছেন? রাগ করবো কেন? তুই তো আমারই। নো প্রবলেম, আই উইল ওয়েট। তোর সুস্থতা আমার কাছে ইম্পর্টেন্ট। বলতে বলতেই বিন্দুর শরীরটা আলতো করে পেঁচিয়ে নিল নিজের সাথে। বিন্দুও চুপচাপ লেপ্টে রইল স্বামীর বক্ষ পিঞ্জরে। পাশেই মেয়ে ঘুমে কাদা। বিন্দু এক পলক মেয়েকে পরখ করে স্বামীর বুকের মধ্যিখানে মুখ গুজে দিল। উন্মুক্ত বুকে কান পেতে তার ডিপ ডিপ করে ছুটতে থাকা স্পন্দন শুনতে লাগলো। মাসখানেক কেটে গেল। বিন্দু এখন সম্পূর্ণ সুস্থ। মেয়েটাও আগের থেকে শক্তপোক্ত হয়েছে। এখন তো প্রায় সময়ই মুখে আঙ্গুল পুড়ে অদ্ভুত শব্দ করে। মীরা আর সাজ্জাদ রেজা গতকাল চলে গিয়েছে শেখ বাড়িতে। ঝুমা রয়েছে। এখানেই থাকবে সে। মীরার জন্য আপাতত তার গ্রাম থেকে একজনকে এনে দিয়েছে। মীরাও তো সারাদিন বাসায় একা একা থাকবে, তাই এই ব্যবস্থা। রুহির 7 মাস চলছে। পেটটাও আগের থেকে কিছুটা ভারী হয়ে উঠেছে। সময় বিকাল 5:19। বৃষ্টি মেহেদি বসে আছে হসপিটালের করিডোরে। এই মাসে পিরিয়ড মিস হওয়াতে বৃষ্টি মনে করেছিল এবার বুঝি কনসিভ করেছে, কিন্তু তার মন ভেঙে দিয়ে 1 মাস 10 দিন পরে পিরিয়ড হয়েছে। আর সেই থেকেই বৃষ্টির মুখের দিকে তাকাতে পারে না মেহেদি। সব সময় মেয়েটা মন খারাপ করে থাকে, কাঁদে, নিজেকে দোষারোপ করে। তাই আজকে মেয়েটার ভুল ধারণা ভাঙতে হসপিটালে নিয়ে এসেছে সে। ডক্টর তো অবাক বলেই ফেলেছেন। আপনার বয়সই বা কি? এত তাড়াতাড়ি বেবি তো না নেওয়াই ভালো। দেখুন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আমার কথা সাজে না। তবে অনেক সময় এমনিতেও কনসিভ করতে দেরি হতে পারে। আমরা 6-7 মাস ধরেই ট্রাই করতেছি, বাট ফলাফল শূন্য। উই ওয়ান্ট টু কনফার্ম দ্যাট ম্যাটার থ্রু দ্য টেস্ট ইনফেকশন ওয়ান্স। আই হোপ এতে ওর মনের ভুল ধারণা ভাঙবে। মেহেদির কথা শুনে ডক্টর সাই দিয়ে বললেন। বুঝতে পারছি আপনার স্ত্রী এটা নিয়ে চিন্তিত। এটা তো সে একা করলে হবে না, আপনাদের দুজনকেই করতে হবে। এই টেস্টগুলো আগে করে আসুন। কাগজে কলম চালিয়ে কিছু লিখে দিলেন। মেহেদি বৃষ্টি দুজনেই সব টেস্ট করে বসে আছে রিপোর্টের অপেক্ষায়। বৃষ্টি মনে মনে আল্লাহকে ডাকে, কেন জানি তার মনে কু ডাকছে। মেহেদি দেখে মেয়েটার অস্থিরতা। সে মেয়েটির হাতের উপর হাত রেখে বলল। রিল্যাক্স, এত হাইপার হওয়ার কি আছে? সব কিছু ঠিক হবে, দেখিস। বৃষ্টি কেন যেন রিল্যাক্স হতে পারে না। রিপোর্ট আসলে দুজনেই যায় ডক্টরের চেম্বারে। 30 বছরের ডক্টর এলিজা আজাদ চোখের চশমাটা ভালো করে ঠেলে খুব মনোযোগ দিয়ে চোখ বোলাতে লাগলো। ওদের একটু থমথমে তার মুখশ্রী। সে গম্ভীর গলায় বলল। মিস্টার আলম, আপনার রিপোর্ট তো ভালোই এসেছে, বাট থেমে গেলেন ডক্টর। বুক ধরফর করছে বৃষ্টির। মেহেদি এক পলক বৃষ্টির পানে চেয়ে গম্ভীর গলায় বলল। বাট কি ডাক্তার? মেহেদি মনে বলছে এমন কিছু যেন না হয় সেটা শোনার জন্য তারা প্রস্তুত নয়। তবে ওদের ভয়কে সত্যি করে ডক্টর বললেন। মিসেস আলমের শরীরের সঙ্গে কিছু জটিল সমস্যা জড়িত। তার ডিম্বাশয় আগে থেকেই ঠিকমতো কাজ করছে না, ফলে ডিম্বাণু উৎপাদন প্রায় নেই। অপরান্ত জরায়ু ছোট এবং অসম্পূর্ণ, যার কারণে স্বাভাবিক গর্ভধারণ করা সম্ভব নয়। চিকিৎসা অনেক চেষ্টা করলেও বর্তমানে তার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। এত ছোট বয়সে এত জটিল প্রবলেমে খুবই আশ্চর্যজনক।
ডক্টরের কথা শুনে আকাশ ভেঙে পড়লো ওদের মাথায়। বৃষ্টির শরীর হঠাৎ করেই ঠান্ডা অনুভব করলো। সে প্রতিক্রিয়া করতেই ভুলে গেল সে কোনোদিন মা হতে পারবে না। ওখানেই তার মস্তিষ্ক সক্রিয় বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে পৃথিবীটা তার চারপাশে ঘুরছে। মেহেদি অসহায় এক কাতর ঢোক গিলে ভীষণ অসহায় চোখে বৃষ্টির দিকে তাকালো। তার চোখে মুখে চিন্তা আর কষ্টের ছাপ। মেয়েটা কতটা আঘাত পেয়েছে মনে হচ্ছে এখানে না আসাই ভালো ছিল। অন্তত মিথ্যা সান্ত্বনা দিয়ে মেয়েটা বেঁচে থাকতো। আপনি মিথ্যে কথা বলছেন তাই না? মিথ্যে কথা বলছেন আপনি। বৃষ্টির সত্যিটা ধামাচাপা দিতে কাপা কাপা গলায় বলে ওঠে। তার বিশ্বাস হচ্ছে না কিছু। সে সম্পূর্ণ সুস্থ। মেহেদি নিজেকে সামলে জিজ্ঞেস করলো, এর কোনো বিকল্প চিকিৎসা নেই ম্যাম? দেখুন, প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিয়ার, ডিম্বাশয় প্রায় পুরোপুরি কাজ বন্ধ হয়ে যাওয়া, এর ফলে ডিম্বাণু উপাদান বন্ধ আছে। ট্রিটমেন্ট চালান। বেবি দেওয়ার মালিক আল্লাহ, সে চাইলেই চিকিৎসার কিছু হতেও পারে। বৃষ্টি নিজেকে সামলাতে পারে না। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। সেই বোঝ হবার পর থেকে তার স্বপ্ন সে মা হবে, মেহেদির সন্তানের মা। মেহেদি বৃষ্টিকে একপাশে জড়িয়ে ধরে সেখান থেকে বেরিয়ে বাহিরে এসে বৃষ্টিকে একটা বেঞ্চে বসিয়ে দিল। বৃষ্টি মেহেদির পেট জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, এটা কেন হলো আমার সাথে? কেন? কি পাপ করেছি আমি? কেন আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিল? আমি বাঁচবো কি নিয়ে? বৃষ্টির এই অসহায়ত্ব কি করুণ শোনালো মেহেদির কানে। তার বুকের ভিতরে যেন একটি ভারী পাথর চেপে আছে, কিন্তু সে উপরে শক্ত থাকার চেষ্টা করছে, কারণ সে ভেঙে পড়লে এই মেয়েটা মরেই যাবে। বৃষ্টিকে সমর্থন দিতে যতটা সম্ভব সাহস জোগাতে শক্ত থাকার চেষ্টা করছে। হৃদয়ে ভারাক্রান্ত, অথচ মেয়েটাকে সান্ত্বনা দিতে মেহেদি বলে উঠল, কাঁদিস না মেঘদূতি, ডক্টর কি বললো শুনিস না? ট্রিটমেন্ট নিলে আল্লাহ আমাদের কোল ভরিয়ে দিবে। প্লিজ কাঁদিস না, তোর এই কান্না আমার কলিজা ছিদ্র করে দিচ্ছে। তুই মা হবি দেখিস, আমার সন্তানের মা হবি একদিন। বৃষ্টির কর্ণগোচর হলো না সে কথা। তার হৃদয়ে তোলপাড় চলছে। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেল। মেয়েটির হৃদয় বিদারক কান্নায় মেহেদিও নিজেকে সামলাতে পারে না। ছেলেটি ঠোঁট কামড়ে ধরলো। নীরবে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণ হতে। তার বুকের ভেতর হাহাকার করে উঠল বৃষ্টির বুক ভাঙা অসহায়ত্ব আর্তনাদ শুনে। ডক্টরের চেম্বারে শুয়ে আছে রুহি। ডক্টর অঞ্জু চেয়ারে বসে তাকিয়ে আছে কম্পিউটারের পানে। পাশেই বসা সাদি। তারপর ছোট একটি যন্ত্র নিয়ে রুহির পেটে রাখলেন। স্ক্রিনে হঠাৎ করে ছোট ছোট ছবিগুলো ফুটতে লাগলো। রুহি চোখ বড় বড় করে তাকালো সেখানে বেবির পজিশন সবকিছুই দেখা যাচ্ছে। রুহি ছলছল চোখে তাকিয়েই রইল। পেটের ভেতর সন্তানকে স্বচোখে দেখে অদ্ভুত অনুভূতি হচ্ছে। সেদিকে তাকিয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো সে, সবকিছু ঠিক আছে তো? বাবু ছেলে না মেয়ে? ডক্টর অঞ্জু হেসে বললেন, সবকিছু অলরাইট। বাবু তো দেখি ছেলে। আপনাদের কি চাই? আল্লাহ যা দিবে তাতে খুশি আমরা। প্রার্থনা একটাই, বাচ্চার সুস্থ সবলভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া। সাদির কথা শুনে রুহি সন্তুষ্ট চোখে হাসলো। সাদি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে কম্পিউটার স্ক্রিনে। ইচ্ছে করছে এখনই সশরীরে বাবুকে অনুভব করতে। ডক্টর শিশু কেমন আছে, সব ঠিক আছে কিনা বোঝালেন। রুহি ফ্যালফ্যাল করেই দেখে চলেছে সন্তানের স্পন্দন। হার্টবিটের ছবি দেখেই মনে হলো তার ভেতরে জীবন কত সুন্দরভাবে বয়ে চলেছে। বিন্দু মেয়েকে ঘুম পাড়াচ্ছে। আস্তে আস্তে মেয়েটা কেমন দুষ্টু হয়ে উঠেছে। ঘুমাতেই চাই না এখন আর। রাত হয়েছে কতটা, তবুও সে ঘুমাচ্ছে না। বহু সময় ধরে ঘুম পাড়ালো মেয়েকে। সুন্দর করে গোছগাছ করে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। খোলা চুলগুলো হাত খোপা করতে করতে তাকালো সোফায় বসে এক বস্তা কাগজপত্র ঘাটাঘাটি করা ব্যস্ত স্বামীর পানে। ললাটে ভাঁজ পড়ে তার। সেই থেকে এত কি দেখে লোকটা। বিন্দু রুম থেকে বেরিয়ে গেল। ঝুমা খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে। বিন্দু তাদের দুজনের খাবার রুমে নিয়ে আসলো। টেবিলের উপর সেগুলো রাখতে রাখতে বিরক্ত চোখে অর্ণর দিকে তাকালো। খাবার গুছিয়ে দেখে অর্ণর কাছে গিয়ে দাঁড়ালো। অর্ণর হাতে পাসপোর্ট ফ্লাইটের টিকিট দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এগুলো নিয়ে এখন বসলেন কেন? দুটো পাসপোর্ট কার? এত রাতে এগুলো দিয়ে কি করবেন? অর্ণ নিজের কাজে মনোযোগ রেখে শীতল গলায় শুধালো, আমাদের
আমাদের বিন্দু অবাক হলো। কই, সে তো কখনো পাসপোর্ট বানায়নি তাহলে? মেয়েটা অবাক লোচনে তাকিয়ে বলল, আমার পাসপোর্ট এলো কোথা থেকে? আর এই টিকিট? আপনি কি কোনোভাবে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন? কণ্ঠ কাঁপছে মেয়েটির। মনে করলো অর্ণ তাকে না জানিয়েই কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্ণ ফাইল গোছাতে গোছাতে শান্ত ভাবলেশীন গলায় বলে উঠল, আমি নই, আমরা নেক্সট ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছি। বিন্দু যেন আকাশ থেকে পড়ল। মনে হলো সে ভুল শুনল, তাই বিষয়টা বুঝতে ফের জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি? মালয়েশিয়া। আবারও সেই ভাবলেশহীন গলায় শুধালো অর্ণ। বিন্দুর মুখশ্রী দেখে কিছু বোঝা গেল না, কেমন থমথমে গলায় বলল, হঠাৎ মালয়েশিয়া কেন? অর্ণ সবকিছু গুছিয়ে উঠে দাঁড়ালো। ফাইল আলমারিতে তুলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল, গভর্নমেন্ট চায় কোনো বিশেষ কাজে আমি সেখানে যাই। আমি ওখানে থাকবো, তুই এখানে? নো ওয়ে, আমি যেখানে তুইও সেখানে। বাংলাদেশ সেনাবাহিনীতে একজন লেফটেন্যান্ট কর্নেল সাধারণত দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে থাকেন। অনেক সময় এমন হয় বাহিনীর প্রয়োজনে তাকে 1 বছরের জন্য দেশ বা দেশের বাইরে অস্থায়ী অ্যাসাইনমেন্টে পাঠানো হয়। এই ধরনের পোস্টিংয়ে কাজের ধরনটা সবসময় যুদ্ধ বা প্রশিক্ষণমূলক হয় না। কখনো কখনো তা কূটনৈতিক, প্রতিনিধিত্বমূলক বা গবেষণামূলক দায়িত্বও হতে পারে, যেমন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, বিদেশে স্টাফ কলেজ কোর্স অথবা আন্তর্জাতিক সামরিক সম্পর্ক বিষয়ক প্রতিনিধি দলে যুক্ত হওয়া। এই মিশনগুলোর মেয়াদ সাধারণত 9 মাস থেকে 1 বছর পর্যন্ত হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই এটি ফ্যামিলি অ্যাকাউন্টমেন্ট পোস্টিং, অর্থাৎ অফিসারের স্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে সন্তান সঙ্গে থাকতে পারেন। এমন পোস্টিংয়ে অফিসারকে ফ্যামিলি পারমিশন সহকারে পাঠানো হয়। এর মানে দায়িত্ব পালনের পাশাপাশি তার পরিবারের থাকারও অনুমোদন থাকে। স্ত্রী বা পরিবারের খরচ অফিসার নিজে বহন করেন, কিন্তু সেনাবাহিনী থেকে আবাসন, নিরাপত্তা এবং প্রয়োজনীয় রেশন সুবিধা দেওয়া হয়। কিছু দেশে যেমন ভারত, মালয়েশিয়া বা যুক্তরাজ্যের সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে এই নিয়ম অনেক পুরনো ও প্রচলিত। অফিসার যখন স্টাফ কলেজ বা ডিফেন্স ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন, তাকে এক ধরনের দ্বিতীয় ভূমিকা পালন করতে হয়, যেখানে স্ত্রীকে সঙ্গে নেওয়া সামাজিক ও প্রোটোকলগতভাবে উৎসাহিত করা হয়। অর্ণ এই সুযোগ হাতছাড়া করবে, কিন্তু তার কিচ্ছুটি বলল না। অদ্ভুতভাবে একেবারেই শান্ত মেয়েটা। অর্ণর জন্য খাবার বাড়তে বাড়তেই অর্ণ ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসলো। বিন্দু অর্ণর থালে ভাত দিয়ে তার পছন্দের সর্ষে ইলিশ দিল। অনেক মাস পর নিজের হাতে রান্না করেছে অর্ণর জন্য। বিন্দু চুপচাপ সবকিছু অর্ণর সামনে গুছিয়ে দিয়ে মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। অর্ণ ভেবেছে প্রতিদিনের মতো তাকে ভাত দিয়ে নিচেও বসবে। আজকে উল্টে হতে দেখে ললাটে ভাঁজ পড়ল। সে এঁটো হাতে উঠে দাঁড়ালো, লম্বা কদমে এগিয়ে গেল বিন্দুর কাছে। বিন্দুর কাঁধ ঝাঁকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ডাকলো, চড়ুই, এসে শুয়ে পড়লি যে, খাবি না? এটা নেই, আপনি খান। মেয়ের দিকে ফিরেই চোখ বন্ধ করা অবস্থাতেই ছোট্ট করে বলল বিন্দু। অর্ণর কপালের ভাঁজ বাড়ল। সে ঘাড় ঘুরিয়ে বুনো দৃষ্টিতে চাইল টেবিলের দিকে। সেখানে এখনো মেয়েটির ভাত ঢেকে রাখা। সে বিন্দুর হাত ধরে টেনে উঠিয়ে বসাতে বসাতে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, রাগ আমার উপর করেছিস খাবারের সাথে না। উঠ, খাবি। এত বড় রাত, না খেয়ে ঘুমানো যাবে না। অর্ণর কথা সম্পূর্ণ হবার পূর্বেই ছ্যাদ করে উঠল বিন্দু। বলছি না খাবো না আমি, আমাকে নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে নিল বিন্দু। অর্ণ কপাল কুঁচকে রাশভারী গলায় শুধালো, বেয়াদবি করছিস কেন? আমার কথাটা শোন। বিন্দু তেতে উঠল। আপনার জীবনে আমার মূল্যটা কোথায়? আপনি কখন কোথায় যান, কি করেন আমি জানতে পারি না? এই পাসপোর্ট ভিসা কি একদিনেই হয়ে গেছে? আমি কেন জানতে পারলাম না? কেন? লিসেন চড়ুই, আমি বলতাম তোকে। অর্ণ বুঝতে চাইল, কিন্তু বিন্দু শুনতে চাইল না। সে এবার ঘোত করে উঠে উচ্চস্বরে বলল, কখন বলতেন? যাওয়ার সময় বলতেন, চড়ুই চল আমরা মালয়েশিয়া যাচ্ছি। অর্ণ এক পলক মেয়ের দিকে তাকিয়ে দেখে চাপা ধমক দিল বিন্দুকে। চেঁচাচ্ছিস কেন বেয়াদব? মেয়ে উঠে যাবে না? উঠলে উঠুক, আপনাকে তো আর ওর মুখে খাবার দিয়ে শুয়ে থাকতে হবে না। অর্ণ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার সাথে কিছু আছে যে ও খাবে? অর্ণর কথা শুনে মেজাজ গরম হয়ে যায় বিন্দুর। সঙ্গে হলো আকাশ সমান অভিমান। লোকটা একা একাই এত বড় একটা সিদ্ধান্ত নিল, অথচ সে জানতেও পর্যন্ত পারল না। কেন সে একবার জানতে পারে না? বিন্দু তেরামি করে আবার শুয়ে পড়ল।
অর্ণর মেজাজ তরতরিয়ে বাড়তে লাগলো। সে তবুও শান্ত স্বরে বলল। উঠতে বলছি চড়ুই। বিন্দু শক্ত হয়ে শুয়ে থেকে কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে উঠল। উঠবো না, আমি খাবো না আপনার ভাত। সকালেই মেয়েকে নিয়ে শেখ বাড়িতে চলে যাব, দেখেন লন্ডন, আমেরিকা, উগান্ডা, যেখানে ইচ্ছা একাই যান, আমি কোথাও যাব না। অর্ণ বাহাত দিয়ে বিন্দুকে টেনে কাঁধে তুলে নিতে নিতে তেরিক্ষি গলায় শুধালো। একটা আছাড় মেরে তাই আমি ছুটিয়ে দেবো স্টুপিড 4 আঙ্গুলের পুচকি। ভালো মন্দ তুই কি বুঝিস? অর্ণ বিন্দুকে একেবারে খাবার চেয়ারে বসিয়ে দিল। বিন্দু অর্ণর দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলল। আজ তো এক মানুষ জন্ম দিয়েছি, পুচকি নই আমি, আপনি বরং আমাকে ইনকমপ্লিমেন্ট মনে করেন। অর্ণ যেন কিছুই শুনতে পেল না। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভাত মেখে বিন্দুর মুখের মধ্যে জোর করে ঢুকিয়ে দিয়ে খুবই ঠান্ডা স্বরে বলল। আমার মাকে জন্ম দিয়েই বেঁচে গেলেন, নয়তো এই বেয়াদবির জন্য খবর করে ছাড়তাম আপনার। সকালটা ছিল ভারী, যেন আকাশও বুঝে গেছে আলম ভিলার ভেতরে কি ভার নেমে এসেছে। বিন্দু মেয়েকে নিয়ে সকাল সকাল আলম ভিলায় এসেছে। মেয়েটার চোখের কোণে ক্লান্তি, বুক ভরা উদ্বেগ। রুহি যার নিজের শরীরই দুর্বল, তবুও খবরটা শুনেই ছুটে এসেছে। তার চোখে আতঙ্ক, এক ধরনের মমতা। বৃষ্টিকে কিভাবে সান্ত্বনা দেবে তারা জানে না। ঘরে ঢুকে বৃষ্টির মুখটা দেখেই তাদের বুকের ভেতরটা মোচড় দিল। কাল থেকে মেয়েটার মুখে কথা নেই, সারা রাত কেঁদেই পার করেছে। অদ্ভুত শূন্যতা চারদিকে। বৃষ্টি মা হয়ে উঠতে পারবে না, এই বাস্তবতাটা তাকে নিঃশেষ করে দিচ্ছে। সবাই একইভাবে থম মেরে আছে, যেন প্রত্যেকে বুঝে গেছে এই দুঃখ কেবল বৃষ্টির নয়, পুরো পরিবারেরও। এই বাড়িটা একসময় ছিল আনন্দের ঠিকানা, আজ তা নিঃশব্দ শোকের আবাস। বৃষ্টির মায়া ভরা হাসি, যার উজ্জ্বলতায় পুরো ভিলা জেগে থাকতো, আজ সেটাই নিভে গেছে নিঃশব্দে। আর সেই নিভে যাওয়া আলোয় সবার হৃদয়ে যেন একসাথে ঝরে পড়ছে অনুচ্চারিত দৃষ্টি। যে বৃষ্টির শব্দ করে না, কেবল ভিজিয়ে দেয় অন্তরটা নিঃশেষ করে। মাসুমা বেগম, মনোয়ারা বেগম যতই কষ্ট পাক, মেয়ের মুখের দিকে তাকিয়ে তারা বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে গেছেন। বৃষ্টি শুনেছে শুধু, তবে টুর শব্দটিও করেনি। চুপচাপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মাসুমা বেগমের চোখ ভিজে ওঠে মেয়ের মলিন মুখ দেখে। মেহেদি তো সেই সকাল থেকেই ঘরবন্দি দৃষ্টির ছটপটানি ছেলেটা একদম সহ্য করতে পারছে না। বিন্দু আর রুহিরা রয়েছে বৃষ্টির রুমে। বিন্দু মায়া ভরা চোখে তাকালো বৃষ্টির পানে। মেয়েটা অনুপ্রিয়াকে নিয়ে খেলছে, চোখে মুখে বিষাদ। রুহি তার পাশে চেপে বসে, বৃষ্টির কাঁধে হাত রেখে বলল। তুই এভাবে ভেঙে পড়িস না বৃষ্টি, তোকে আমরা এভাবে দেখতে পারছি না, তুই প্লিজ ট্রিটমেন্ট নে। আল্লাহ চাইলে কি না হয় বল, সব সময় কি ডক্টরদের কথাই সত্যি হয় বলতো? বৃষ্টি কিছুই বলল না, ছোট্ট অনুকে আদর করছে। তাকে দেখতে মনে হচ্ছে সে একেবারেই স্বাভাবিক, আসলে তা নয়। মেয়েটির চোখ মুখ ফুলে যা তা অবস্থা। বিন্দু এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার সে বলল। আমিও রুহির সঙ্গে একমত বৃষ্টি, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি নিশ্চয়ই নিরাশ করবেন না। আমি বলি কি, মেহেদি যা বলে শোন, ট্রিটমেন্ট নে। আমার কথা শুনবে কেন? ও তো আমাকে জ্বালিয়ে মারবে ডিসাইড করেছে। কথাটা বলতে বলতেই রুমে প্রবেশ করলো মেহেদি। বৃষ্টি ভেজা চোখে তাকায় স্বামীর মুখের পানে। ছেলেটার মুখটা কেমন উদাস পাংশুটে, চোখ দুটো শান্ত অথচ রক্তাক্ত। বৃষ্টি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো, তার জন্যে এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে, মেহেদি কষ্ট পাচ্ছে। মেয়েটা অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল। তখন বললি মালয়েশিয়া যাচ্ছিস, তাও আবার 1 বছরের জন্য। তা হঠাৎ কেন, আগে বললি না যে? বিন্দু মুখটা মলিন করে বলল। আমি নিজে জানতাম নাকি যে তোদেরকে বলবো? আমি তো রাতে জানলাম। যাবি? বৃষ্টির কথা শুনে বিন্দু বলল। না গিয়ে উপায় আছে? রাগ করে যত কিছুই বলি না কেন, উনি কি আমার কথা শুনবেন? তার থেকেও বড় কথা, ওনাকে ছাড়া আমিও এখানে ভালো থাকবো না। বৃষ্টি, রুহি ওরা মৃদু হাসলো। যেই মেয়েটি একসময় অর্ণকে দেখতে পারতো না, ভয়ে পালিয়ে বেড়াতো, আজ সেই মেয়েটাই অর্ণকে ছাড়া থাকতে পারে না। আর রুহি ভাইজিকে আদর করতে করতে বলল। তোদের খুব মিস করব ফুল, বিশেষ করে ছোট্ট ফুলটাকে। মন খারাপ করে কি আছে পাগলি, রোজই তো কথা হবে। নিজের মন খারাপ সাইডে রেখে বলে উঠল বিন্দু। সময় কেটে যায়, সবাই মিলে অনেকক্ষণ গল্প চলল। অনেক বুঝিয়ে শুনিয়ে বৃষ্টিকে ট্রিটমেন্ট করতে রাজি করিয়েছে ওরা। বিন্দু যাবার আগে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলে গেছে।
আমি যখন ফিরে আসব তখন তোর কোলেও পুচকু থাকবে, দেখিস। দোয়া করি, দোয়া দিয়ে গেলাম আমি। গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়, মিলিয়ে নিস। শেখ পরিবারের প্রত্যেকটি সদস্য রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে অর্ণদের ফ্লাইট। রুহি অসুস্থ, তাই তাকে অর্ণ আসতে নিষেধ করেছে। সে নিজেই গিয়েছিল বোনের কাছে। আসার সময় ডজন খানেক উপদেশ দিয়ে এসেছে। জোর করে কিছু টাকাও গুজে দিয়ে এসেছে বোনের হাতে এবং বারবার বলে এসেছে, কোনো অসুবিধা হলে আমাকে ইনফর্ম করবি। মাসে মাসে নিয়মিত চেক আপ করতে যাবি। টাকার প্রয়োজন হলে আমাকে বলবি, দ্বিধা করবি না। নিজের খেয়াল রাখবি। বাধ্য বোনের মতো মাথা ঝাঁকিয়েছে রুহি। এয়ারপোর্টে সাদি, বৃষ্টি এসেছে, মেহেদিও। অনুপ্রিয়া দাদার কোলে চড়ে চুপটি করে তাকিয়ে আছে দাদার মুখপানে। বিন্দুর চোখ ছলছল করছে। প্রিয়জনদের রেখে দূর দেশে যেতে মন চাচ্ছে না। মীরা বারবার আঁচলের কোণে চোখ মুছে চলেছেন। ফ্লাইটের সময় ঘনিয়ে এসেছে। বিন্দু বৃষ্টিকে জড়িয়ে ধরে শেষবারের মতো সান্ত্বনা দিয়ে যায়, যেন সে দুঃখ না পায়, ধৈর্য ধরে। মেহেদিকেও বৃষ্টির যত্ন নিতে বলে। সাদিকে রুহির খেয়াল রাখতে বলল। মীরা নাতিকে বিন্দুর কোলে দিয়ে বলেন, ওর খেয়াল রাখিস, আবহাওয়া পরিবর্তন হওয়ার অসুবিধা হতে পারে, সেদিকে নজর রাখিস, ঠান্ডা লাগে না যেন। বিন্দু মাথা ঝাঁকায়, ভেজা গলায় বলে, আপনিও নিজের খেয়াল রাখবেন। ঠিক তারপর সাজ্জাদ রেজার দিকে তাকিয়ে বললেন, ঠিকঠাক মতো ওষুধ খাবেন আব্বু। শীতকালে রিউমাটয়েড আর্থাইটিস এর ব্যথা বেড়ে যায় আপনার। নিয়মিত মেডিসিন নেবেন। ঝুমা আপা তাদের দিকে খেয়াল রাখবেন প্লিজ। ঝুমা টলমল চোখে মাথা নাড়ল। বড্ড মায়া জন্মে গেছে বিন্দু এবং তার মেয়ের প্রতি। অর্ণ অবশ্য ঝুমাকে বলেছিল তাদের সাথে যাবে কিনা। ঝুমাই নিষেধ করেছে, যাবে না জানিয়েছে। সময় হয়ে গেলে অর্ণ এক হাতের মুঠোয় বিন্দুর হাত, অন্য হাতে লাগেজ নিল। বিন্দু ছলছল চোখে সবার থেকে বিদায় নিয়ে স্বামীর হাত ধরে পায়ে পা মিলিয়ে এয়ারপোর্টের ভেতরে চলল। যতক্ষণ দেখা গেল ফিরে ফিরে বারবার দেখলো সবাইকে। যখন সবাই চোখের আড়াল হলো, অমনি দুফোঁটা জল খসিয়ে পড়ল কপট গড়িয়ে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না কিছুই, তবুও সে নির্লিপ্ত ভঙ্গিতে এগিয়ে গেল। বিন্দু আট চোখে একবার তাকালো স্বামীর মুখপানে। বজ্জাত লোকটার মধ্যে দুঃখের ঘও নেই। লোকটার কি মন খারাপ হয় না? খারাপ লাগে না পরিবার পরিজন ছেড়ে দূরে থাকতে? বিন্দু ভেংচি কাটলো। এই প্রথমবারের মতো প্লেনে উঠল সে কি ভয় মেয়েটির? অর্ণ ছোট্ট অনুপ্রিয়াকে আগেই আগলে নিয়েছে। তারপর বিন্দুকেও এক পাশ থেকে জড়িয়ে ধরে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, ডোন্ট বি অ্যাফ্রেড, আই এম হিয়ার। প্রিয় পুরুষটির মুখে ভয় নেই, আমি আছি শব্দটাই সমস্ত ভয় পালিয়ে গেল বিন্দুর। ঢাকা থেকে কুয়ালালামপুরের আকাশপথের দূরত্ব প্রায় 2600 কিলোমিটার। মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সংক্ষেপে একে বলা হয় KLIA। সেখানকার এয়ারপোর্টে নামতেই বিন্দুর চোখে মুখে বিস্মিত ফুটে উঠল। বাংলাদেশ আর এখানকার কালচারে অনেক তফাৎ খুঁজে পেল। এয়ারপোর্টের বাইরে আগে থেকেই অর্ণর জন্য গাড়ি দাঁড়িয়েছিল। অর্ণ কাছে আসতেই তারা সেলিউট জানিয়ে গাড়ির দরজা খুলে দিল। বিন্দু মুগ্ধ হয়ে সবকিছু দেখে চলেছে। দূতাবাসের হাউজিং এলাকায় ফ্ল্যাট। অর্ণকে ডিফেন্স অ্যাটাসে হিসেবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাঠানো হয়েছে। অফিসে সে দূতাবাসের সামরিক অংশের দায়িত্বে থাকবেন। সেখানে বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সভা, মিটিং এবং প্রশিক্ষণ সম্পর্কিত সমন্বয় করতে হবে। তাই সবকিছুই আগে থেকেই গুছিয়ে রাখা হয়েছে তার জন্য। বিন্দু ফ্ল্যাটে প্রবেশ করে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ওয়াও, বাড়িটা কি সুন্দর। অর্ণ শরীর থেকে ব্লেজার খুলতে খুলতে বলল, যাক, তোর পছন্দ হলো, টেনশনে ছিলাম। বিন্দু অনুপ্রিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে বোরখা হিজাব খুলতে লাগলো। হোক কম দিনের সংসার এটা, তবুও সে এই সংসারটা খুব যত্ন করে নিজের মতো করে সাজিয়ে নিবে। এতক্ষণ গাড়িতে বা কোলে ভালোই ছিল অনুপ্রিয়া। যেই না বিছানায় পিঠ ঠেকিয়েছে অমনি চিৎকার শুরু করে দিয়েছে। অর্ণ মেয়েকে কোলে তুলে নিয়ে পায়চারি করতে করতে বলল, ফ্রেশ হয়ে এসে ওকে খাওয়া, আর খিদে পেয়েছে। বিন্দু ঝটপট করে ফ্রেশ হয়ে এসে মেয়েকে ফিডিং করাতে লাগলো। বহু সময় হয়েছে খায়নি মেয়েটা। অর্ণকে ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে যেতে দেখে বিন্দু শোয়া অবস্থায় প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছেন?
একটু ভয় ভয় কাজ করছে মেয়েটার। কখনো ঘর থেকে দূরে কোথাও যায়নি মেয়েটা। দূর দেশে ভয় লাগবে না? অর্ণ রুম থেকে বেরিয়ে যেতে যেতে শীতল গলায় বলল, নিচে খাবার আনতে যাচ্ছি, ভয় নেই, যাবো আর আসবো। অক্টোবর ও নভেম্বর মাসে এই সময়টা মালয়েশিয়ায় বর্ষা মৌসুমের শুরু। এমন ওয়েদারে কিছুটা ঠান্ডা অনুভব হয়, কিন্তু গরম পুরোপুরি যায় না। বিন্দু এসেছে 2 দিন, 2 দিনেই ভারী বৃষ্টি। বাংলাদেশ এবং মালয়েশিয়ার আবহাওয়া কাছাকাছি। ধরুন বিন্দু এবং তার মেয়ের কোনো অসুবিধে হয় না, তার তো আর বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে না। সারাদিন মেয়েকে নিয়ে রুমে বসেই কাটায়। মীরা, রুহি বৃষ্টির সাথে কথা বলতে বলতেই সময় চলে যায়। তার শুধু একটাই আফসোস, বাংলাদেশে থাকতে তো অর্ণ প্রতিদিন দুপুরে একসঙ্গে খাবার খেত, কিছুটা সময় বিন্দুর সাথে কাটিয়ে যেত। এখানে আসার পরে অর্ণ সকালে যায়, ফিরে একদম রাতে। দুপুরে আসে না, ফলে আর তাদের একসঙ্গে দুপুরের খানা খাওয়া হয় না। বিন্দু বোঝে তার ব্যস্ততা তার দায়িত্ব, তাই সেও কিছু বলে না। মেয়েকে নিয়েই দিনটা পার করে দেয়। প্রায় প্রতিদিনই একটু আধটু বৃষ্টি হয়, বিশেষ করে বিকেল বা সন্ধ্যায় ভারী বর্ষণ। আজকেও ব্যতিক্রম নয়। কুয়ালালামপুরের আকাশটা ক্রমেই কালো হয়ে আসছিল। অক্টোবরের শেষে বর্ষার আগমন স্পষ্ট। হঠাৎ বৃষ্টি নামলো, ভারী ঝড়ের মতো রাস্তার বৃষ্টির ফোঁটা ছোড়াছুড়ি। শহরের বাতাস ভিজে, আর্দ্র ও ভারী, যেন প্রত্যেক নিঃশ্বাসে জল ছড়িয়ে দিচ্ছিল। বিন্দু মেয়েকে দোলনায় ঘুম পাড়িয়ে রেখে ফোন স্ক্রল করতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। বিন্দু হাসি মুখে উঠে দাঁড়ালো। অর্ণ এসেছে, তার সমস্ত শরীর ভেজা, শার্ট ভিজে সুঠামদেহী শরীরের সঙ্গে লেপ্টে আছে। বিন্দু তড়িঘড়ি করে টাওয়াল এনে দিতে দিতে উদ্বিগ্ন হয়ে বলল, ভিজে আসতে গেলেন কেন? একটু দাঁড়িয়ে আসতেন। গম্ভীর মুখ অর্ণ প্রত্যুত্তর না করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল। বিন্দু খাবার গরম করে টেবিলে গুছিয়ে রাখলো। অনেকটা সময় পরে অর্ণ কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বিন্দু আর চোখে তাকিয়ে রইল সেদিকে। এদিকে আয় চড়ুই। 2 হাতে ভেজা চুলগুলো এলোমেলো করতে করতে বলল অর্ণ। বিন্দু সোজা হয়ে দাঁড়িয়ে সরাসরি তাকালো অর্ণর পানে, জিজ্ঞেস করলো, খাবার বাকিটুকু বলার আগেই অর্ণ রাশভারী গলায় শুধালো, ঢেকে রেখে কাছে আয়। বিন্দুর ললাটে ভাঁজ পড়ল। সে খাবার ঢেকে পিলপিল পায়ে হেঁটে গিয়ে থামলো অর্ণর সামনে। অবুঝ গলায় বলে উঠল, কিছু লাগবে? ট্রাউজার, টি শার্ট দিব? অর্ণ বিন্দুর শরীরে পেঁচিয়ে থাকা ওড়নাটা খুলে ফেলে দিতে দিতে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, তোকে লাগবে উইদাউট ড্রেসে। বিন্দু কিঞ্চিত কেঁপে উঠল। আনত মাথায় মিনমিনে গলায় বলল, খাবেন না? খাবার আবার ঠান্ডা হয়ে যাবে। অর্ণ বিন্দুর উন্মুক্ত ঘাড়ে নাক ঘষে ভারীকে গলায় শুধালো। হোক, আগে বউ খাবো বিফোর ইটিং দিস। লজ্জায় বিন্দুর কান থেকে ধোঁয়া বেরিয়ে গেল। ঠোঁট নেড়ে বলতে চাইল কিছু, তবে সেই সুযোগ মিলল না। তার আগেই গোলাপি ঠোঁটজোড়া অর্ণর আয়ত্তে চলে গেল। গভীরভাবে বিন্দুর ওষ্ঠযুগল দখল করে নিয়েছে অর্ণ। সময় গড়ালো, বিন্দুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তবুও অর্ণর চুমু শেষ হয় না। এ যেন মরুর বুকে এক পশলা বৃষ্টি অর্ণর কাছে। অনেকটা সময় পরে অর্ণ ছেড়ে দিল বিন্দুর ঠোঁট জোড়া। কপালে কপাল ঠেকিয়ে দুজনেই ঘন ঘন নিঃশ্বাস টানে। বেশি সময় গড়ায় না, ফের অর্ণ বিন্দুর ওষ্ঠযুগল দখল করে নিল। তার হাতের অবাধ্য বিচারণ ছড়িয়ে পড়ল মেয়েলির শরীরের সমস্ত ভাঁজে। খাটে শুইয়ে নিজের ভর ছেড়ে দিতেই বিন্দু নাজেহাল অবস্থা। ছটফট করে উঠল ছাড়া পাওয়ার জন্য। অর্ণ বিন্দুর ঘাট থেকে মুখ তুলে তাকালো বিন্দুর লজ্জায় রাঙা মুখশ্রীর পানে। বেশ বিরক্ত গলায় প্রশ্ন ছুড়ল সে, এমন করছিস কেন? কতগুলো মাস ধরে যন্ত্রণায় ছটফট করছি আমি, তুই বুঝিস না? প্রবলেম কি তোর? বাধা দিচ্ছিস কেন? বিন্দু টিপ টিপ করে তাকালো স্বামীর শক্ত মুখপানে। তীক্ষ্ণ চোখে স্পষ্ট কামুকতা। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিন গলায় বলল, লাইট অফ করুন প্লিজ। অর্ণ বিন্দুর পুরোটা দখল করে নিতে নিতে বিন্দুর কানের লতিতে বাইট করে হাক্কিস্বরে বলল, আজকে লাজে রাঙা মুখটা দেখে না হয় শুভ কাজটা সারি। লজ্জা পাস না, আমরাই তো। বিন্দু তীব্র লজ্জায় গুটিয়ে গেল। ঢুকে যেতে চাইল অর্ণর বুকের মধ্যে, তবুও অর্ণ এক রত্তিও ছাড় দিল না। সুখময় যন্ত্রণায় ভরিয়ে দিল বিন্দুর নাজুক দেহটা। বহুমাস পর স্বামীর সংস্পর্শে এসে বিন্দু আবেশে হারিয়ে গেল। আঁকড়ে ধরে তার উন্মুক্ত পিঠ, সব ভয় মিলিয়ে গেল মুহূর্তেই।
অর্ণর বেপরোয়া গাঢ় স্পর্শেও বিন্দু অনুভব করলো শান্তি ও নিরাপত্তার স্নিগ্ধতা। তপ্ত দুপুরের সূর্যটা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ঠিক মাথার উপরে। রুহি মেডিকেল কলেজের মেইন গেটের পাশে একটু ছায়াতলে দাঁড়িয়ে আছে। আশেপাশে কোথাও রিকশার দেখা নেই। গরমে অতিষ্ঠ হয়ে আছে মেয়েটি। ভারী শরীরটায়ও আবার চেপে আছে বোরখা। বড্ড পানির তৃষ্ণা পেয়েছে তার। রুহি আশেপাশে কোনো গাড়ি ঘোড়া না দেখে একটা বেঞ্চে বসে ব্যাগ হাতে পানির বোতল বের করে কয় ঢোক পানি ঢকঢক করে গিলল। ভারী শরীরটা নিয়ে প্রতিদিন কলেজ টু বাসা জার্নি করতে বড্ড কষ্ট হয় তার। চাইলেও কলেজ বন্ধ দিতে পারবে না। ফার্স্ট ইয়ার নিয়ম অনুযায়ী প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক থাকে, কারণ অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ইত্যাদি বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল ক্লাস, ডিসেকশন ল্যাব ও টিউটোরিয়াল থাকে। গাফিলতি করলে যে আর ডক্টর হতে পারবে না। এই তো আর 1 মাস কষ্ট, তারপরেই তো ম্যাটারনিটি লিভ দিবে। 8ম মাস থেকে সন্তান জন্মের পর 2 থেকে 3 মাস পর্যন্ত ছুটি দেওয়া হবে। সাদির বলেছে তখন সে বাসায় বসেই পড়া চালিয়ে যেতে পারবে। রোহিত যখন নিজের ভাবনায় মগ্ন, ঠিক তখনই সেখানে আবির্ভাব ঘটে একটি অনাকাঙ্ক্ষিত মুখের। সামনে এসে দাঁড়িয়ে হাস্য উজ্জ্বল মুখে বলে উঠল, কেমন আছেন মিস রোহানি? এতদিন পরে লিমনকে দেখে অবাক হলো মেয়েটি। কণ্ঠে অবাকতা নিয়ে বলল, আপনি? লিমন মুচকি হেসে বলল, আশা করেননি বুঝি? রুহি 2 দিকে মাথা নেড়ে সম্মতি দিল। সে আশা করেনি। মেয়েটির সরল স্বীকারোক্তি দেখে লিমন ফের হেসে বলল, দেশের বাইরে ছিলাম, তাই দেখেননি। আপনি মাও হয়ে যাচ্ছেন, আর আমরা এখনো বিয়ে করতেই পারলাম না। লিমন কথাটা মজা করে বললেও রুহি কিঞ্চিত লজ্জা পেল। লিমন নিজের হাসি থামিয়ে বলল, মিট মাই ফিয়ান্সি আশা। আশা, এটা হচ্ছে আরাব ভাইয়ের শালী মিস রোহানি। এতক্ষণ রুহি লিমনের সঙ্গে সুন্দরী মেয়েটির দিকে কৌতূহল চোখে তাকিয়েছিল। এবার লিমনের কথা শুনে অবাক হলো। মেয়েটা রুহির সাথে পরিচিত হলো। খুবই সুন্দর ব্যবহার। রুহি হাতের ঘড়িতে চোখ বুলিয়ে আশেপাশে তাকালো। কোথাও কোনো গাড়ি নেই। একটু আগে 2টো খালি রিক্সা গেছে। ভদ্রতার খাতিরে রুহি তাদের ইগনোর করলো না। তাছাড়া লিমিন ছেলেটা খুবই ভদ্র। এই যে অতীত ভুলে কি সুন্দর স্বাভাবিক আচরণ করছে। আগের বিষয়টা নিয়ে একদমই অস্বস্তি বোধ করতে হচ্ছে না। না লিমন করতে নিচ্ছে না। লিমন রুহিকে এদিক ওদিক তাকাতে দেখে জিজ্ঞেস করলো, কি করছেন মিস রোহানি? রিক্সা বা ট্যাক্সি খুঁজছি। তা আপনি কি এখনো মিস বলেই রাখবেন? আমি কি এখনো মিস আছি? লিমন মুচকি হেসে বলল, আপনি আমার কাছে মিসই থাকবেন, যেহেতু আমাদের পরিচয়টা আপনার বিয়ের আগে থেকেই, তাই আমার কাছে মিস। থামলো লিমন, পুনরায় বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, চলো না কোথাও বসি। রুহি নাকচ করে বলল, আজকে নয় ভাইয়া। লিমন রুহির ক্লান্ত মাখা মুখশ্রী দেখে জোর করলো না, শুধু বলল, আমরা গাড়ি নিয়ে এসেছি, আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেই নামলাম। আপনি যদি চান তাহলে আপনাকে পৌঁছে দিতে পারি। রুহি কিছু বলার প্রস্তুতি নেওয়ার আগেই পেছন থেকে ভেসে আসা পুরুষালী গম্ভীর গলার স্বর। ওকে নিয়ে ভাবার জন্য ওর হাজব্যান্ড আছে। আকস্মিক সাদির কণ্ঠস্বর শুনে অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে চাইল রুহি। লেফটেন্যান্ট ইউনিফর্ম পরলে লোকটাকে অসম্ভব সুন্দর লাগছে। রুহি তাকিয়েই রইল। হঠাৎ ফোনবিহীন আসাতে অবাক হলো। সাদির দৃষ্টি লিমনের পানে। সাদির তীক্ষ্ণ দৃষ্টি দেখে কিঞ্চিত অস্বস্তি বোধ করে লিমন। রুহি একবার ভীত চোখে তাকালো সাদির দিকে, তো আর একবার লিমনের পানে তাকায়। আল্লাহ জানে আবার কোনো ওভার রিয়াক্ট করে না বসে। লিমন নিজেকে সামলে স্বাভাবিক গলায় বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ততক্ষণে সাদি রুহির পাশে এসে দাঁড়িয়েছে। রুহি অগোচরে সাদির পিঠে খোঁচা দিল, যেন সে আগে থেকেই তাকে হুঁশিয়ারি জানালো। সাদি তাকালো না পর্যন্ত রুহির পানে। লিমনের পানে চেয়ে খুবই শীতল গম্ভীর গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। মুসলিম, তাই সালামের জবাবটা বোধহয় কষ্ট করে দিল সাদি। বিষয়টা লিমন বুঝতে পেরে মেকি হেসে বলল, অন্য একদিন কথা হবে মিস রোহানি, আসছি এখন, ভালো থাকবেন। তারা চলে যেতেই এবার ঘাড় ঘুরিয়ে রুহির পানে চাইলো সাদি। চোখ গরম করে বলল, ওর সাথে কি কথা বলেছিলে? রুহি ফিক করে হেসে ফেললো। হাসি মাখা কণ্ঠে বলে উঠল, পেটে তোমার সন্তান সাদ, তারপরেও এত জেলাসি? ওর সাথে কি কথা বলছিলে? তুই 10টা বাচ্চার মা হলেও আমার মধ্যে ঈর্ষা কাজ করবে। কেন কথা বলবি তুই পরপুরুষের সাথে? সাদির কথা শুনে রুহি হাসলো। লোকটা কিন্তু খারাপ নয়। আপনি শুধু শুধু চোখের কাটা ভাবছেন। সে কিন্তু আমাদের মধ্যে বাধা হয়ে থাকেনি।
সেজন্যই কিছু বলিনি, নয়তো ওকে আমি ছেড়ে দিতাম নাকি? তাছাড়া ও তোকে প্রপোজ করেছে, এটা আমার সমস্যা। থামলো সাদি, ফের বলে উঠল, বাদ দে, ওর কথা বলতে অসহ্য লাগে। ফোন করছিলাম, তুলছিল না কেন? কতগুলো ফোন দিলাম। রুহি ব্যাগ হাতে ফোন বের করে দেখলো স্ক্রিনে 9টা কল উঠে আছে। সে জিভে কামড় দিয়ে বলল, ইস, ফোনটা সাইলেন্ট দেখতেই পাইনি। তুমি তো আগে বললে না আমাকে নিতে আসবে। সাদি রুহির একটা হাতের আঙ্গুল পুড়ে শক্ত করে ধরে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে বলল, আসার কথা ছিল না, সময় পেলাম তাই চলে আসলাম। খেয়েছিস কিছু? রুহি সাদির বাহু জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, ক্যান্টিনে সারার সঙ্গে সিঙ্গারা খেয়েছিলাম। সারা হচ্ছে নতুন বন্ধু। রাস্তার ধারে ফুটপাতে আখের রস বিক্রি করছে একজন বিক্রেতা, যেটা দেখিয়ে সাদি বলল, আখের রস খাবি? তুমি খাওয়ালে যা খাবো। সাদি ঠোঁট টিপে হাসে, নিচু স্বরে বলে, খাইয়ে দাইয়ে দরদাজা করি, আমি খেতে গেলে যেন হাড্ডি না বাজে। সাদির কথা শুনে রুহি চোখ কুঁচকে এলো। দুম করে একটা কিল বসিয়ে দিল বলিষ্ঠ বাহুতে। রোড ঘাট কিছুই দেখে না লোকটা। সাদি রুহিকে নিয়ে সেখানে দাঁড়ালো। সাদির পরনের পোশাক দেখে লোকটা কিছুটা ভীত হলো। সাদি সেটা পাত্তা দিল না। ঠান্ডা গলায় এক এক গ্লাস আখের রস দিতে বলল। লোকটা 1 গ্লাস আখের রস দিল। রুহি অর্ধেকটুকু খেয়ে সাদিকে দিয়ে দিল। সাদি কপাল কুঁচকে তাকাতেই রুহি বলে উঠল, আর পেটে যাচ্ছে না, তুমি খেয়ে ফেলো, আমি আর খাবো না। সাদি জোর করলো না, বিনা বাক্যে গ্লাসের চুমুক বসালো। খালি গ্লাসটা বিক্রেতার হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কত করে বিক্রি করেন? জি 20 টাকা স্যার। সাদি 100 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলল। রেখে দিন। সাদির এই স্বল্প উদারতায় অর্ধবয়স্ক লোকটা খুব খুশি হলো। সে পুনরায় রুহির হাতটা খুব যত্ন করে আগলে ধরে এগিয়ে চলে ফুটপাত ধরে। গাড়ি নিয়ে এসেছে, গাড়ি রেখে এসেছে ভার্সিটির 2য় গেটে। রুহি সবসময় সেখান থেকেই বের হয়। আজকে সারার সাথে কথার তালে তালে এখান থেকে এসেছে। সাদি বুঝেছে রুহি প্রতিদিনের মতোই সেখানে দাঁড়িয়ে থাকবে। মালয়েশিয়ার সন্ধ্যা ছাড়িয়ে কেবল রাতের আবির্ভাব ঘটেছে। অর্ণর লাক্সারি গাড়িটা প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার, মালয়েশিয়ার অন্যতম বিলাসবহুল ও আধুনিক হাসপাতালের সামনে থামতেই বিন্দু অবাক হলো। তাকে অভির সাথে দেখা করানোর জন্য অর্ণ নিয়ে আসলো তাকে, কিন্তু গাড়ি হাসপাতালের সামনে থামাতেই কিছুটা বিস্মিত ফুটে উঠল তার মুখশ্রীতে। সে অবাক চোখে হাসপাতালের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে কেন নিয়ে আসলেন আমাকে? অভি ভাই কি এখানে? অর্ণ সঙ্গে সঙ্গেই কোনো প্রত্যুত্তর করলো না। গাড়ি থেকে নেমে বিন্দুর পাশের ডোর খুলে দিয়ে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধালো। গেলেই দেখতে পাবি, চল। বিন্দু ফ্যাল করে তাকিয়ে অনুপ্রিয়াকে বুকের সাথে আগলে অর্ণর পিছু নিল। তাদের গন্তব্য থামলো একটা কেবিনের অভিমুখে। বিন্দু শুরু থেকেই কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটাকে কিছু জিজ্ঞেস করলেও সে উত্তর পাবে না, ঢের বুঝতে পারছে সে। তাই বুদ্ধিমানের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল, পরবর্তী কি হয় কোথায় যায় দেখার জন্য। অর্ণ বদ্ধ দরজার টোকা দিতেই দরজা খুলে গেল। যেন কেউ তাদের জন্য অধীর আগ্রহী ছিল আগে থেকেই। বিন্দু সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে অবাকের চরম পর্যায়ে চলে যায়। সম্মুখে দাঁড়িয়ে থাকা অনাকাঙ্ক্ষিত মানুষগুলো দেখে বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। হেনা খান বিন্দুর কোল থেকে ছোট্ট অনুকে কোলে নিয়ে ডুকরে কেঁদে উঠলেন। বিন্দুর হাত ধরে ক্রন্দনরত গলায় বললেন, কেমন আছিস মা? বিন্দু উত্তর দিবে কি মেয়েটা কেমন হতভম্ব হয়ে গেছে। হেনা খানরা তো লন্ডনে থাকে, তাহলে তারা মালয়েশিয়ায় কিভাবে? বিন্দু অবাক লোচনে অর্ণর পানে তাকায়। লোকটা একপাশে দাঁড়িয়ে অভির সাথে কথা বলছে। কেবিনের ভেতরে প্রবেশ করে আরো বিস্মিত হলো যখন দেখলো শুভ্র বেডে সোজা হয়ে শুয়ে রয়েছে মিথিলা। তার করুণ দৃষ্টি রয়েছে বিন্দুর পানে। রাসেল খান বিন্দুর মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন আছো মা? বিন্দু নিজেকে সামলে বলে উঠল, বড্ড ভালো আছি, আপনি? আছি, আল্লাহ পাক যেভাবে রেখেছেন। হতাশা প্রকাশ পেল তার কণ্ঠস্বরে। অভি এগিয়ে এসে বিন্দুর সাথে কথা বলে, ভালো ভাইয়া, আপনি? বিন্দু এখনো এখানকার হাবভাব বুঝতে সক্ষম হচ্ছে না। সবাই কেমন মনমরা হয়ে কথা বলছে। অভি মায়ের কোল থেকে অনুকে কোলে নিয়ে আদর করলো। হেনা খান বিন্দুর হাত ধরে কেঁদে উঠে বলল, তোর সাথে অনেক অন্যায় করেছি আমি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। যখন থেকে শুনেছি তুই আমার নাতিকে নিয়ে এখানে এসেছিস, তখন থেকেই অন্যকে বলেছি একবার তোর সাথে দেখা করতে। তোর কাছে ক্ষমা না চেয়ে শান্তি পাচ্ছিলাম না।
বিন্দু এক পলক তাকালো অর্ণর পানে। লোকটা অভির সাথে কথা বলায় ব্যস্ত, অথচ তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই। বিন্দু ঢোক গিলে ঠোঁট ভিজিয়ে মৃদু গলায় বলল, শান্ত হন, আমি কিছু মনে করিনি ফুপি। আচ্ছা, আপনারা তো লন্ডনে থাকেন, তাহলে এখানে কিভাবে? শেষের কথাটা বেশ কৌতূহল নিয়ে জানতে চাইল। ভদ্র মহিলা কান্নারত গলায় জানালেন, বন্দি জীবনে মিথিলা অতিষ্ঠ হয়ে উঠেছে। এখন নিজেকে পৃথিবীতে বোঝা মনে করে। কিন্তু কিভাবে যেন অর্ণর আসার পরদিন 15 আগে এক বন্ধুর সাহায্যে এখানে আসে। কোনোভাবে অর্ণর সাথে দেখাও করে, অর্ণর সাথে ক্ষমা চায়। অর্ণ বিশেষ কিছুই বলেনি, শুধু বলেছে তার সময় নেই। তারপর কি হলো কে জানে। মিথিলা আত্মহত্যা করার চেষ্টা করেছে। সবকিছু শুনে বিন্দু বড্ড অবাক হলো। মিথিলার সাথে অর্ণর দেখা হয়েছে, কই সে তো তাকে বলল না। বিন্দু আর চোখে একবার অর্ণর পানে তাকালো। অভির পাশে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। তাকে নিয়ে এসে হেনা খান অভির বউ বলে পরিচয় করিয়ে দিল। বিন্দুর যেন আজকে অবাক হওয়ার দিন। অভি বিয়ে করেছে, বাবার করুণ আবদার সে ফেলতে পারেনি। তার এক বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিয়েছে। বাবার কথায় বিয়ে করেছে ঠিকই, কিন্তু বউ নিয়ে সে নিজের মতো করেই থাকে। তার এক বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিয়েছে, বাবার কথায় বিয়ে করেছে ঠিকই, কিন্তু বউ নিয়ে সে নিজের মতো করেই থাকে, মায়ের থেকে দূরে। বিন্দু অবাক হয়ে দেখলো অভির বউ খুব সুন্দরী মেয়েটা, শিক্ষিত, কি সুন্দর শালীন ভাবে শাড়ি পরে আছে। বিন্দু আরো শুনলো রাসেল খান নাকি হেনা খানের সঙ্গে প্রয়োজন ব্যতীত ভালো করে কথাও বলেন না। ছেলে মেয়েদের ফুলের মতো জীবন নষ্ট হওয়াতে সে স্ত্রীকেই দায়ী করে। হঠাৎ একটি কাঁপা কাঁপা হাত এসে থামলো বিন্দুর হাতের পিঠে। চমকে উঠল বিন্দু। মিথিলা বিন্দুর হাত ধরে কাঁপতে কাঁপতে নিস্তেজ গলায় বলল, আমি তোমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলাম, অথচ দেখো আল্লাহ আমার জীবনের সব রং কালো রঙে রাঙিয়ে দিল। আমি ভুল করেছি, পাপ করেছি, তার শাস্তিও পাচ্ছি। মৃত্যু আমাকে ঘৃণা করে, তাই তো মৃত্যু চেয়েও মৃত্যু হলো না। তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। অন্ধ হয়ে তোমাকে ধ্বংস করতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করো না, ঘৃণায় আমাকে অভিশাপ দাও, মৃত্যু কামনা করো প্লিজ। আমি আর এই জীবন বইতে পারছি না। কথাগুলো বলতে বেশ সময় লাগলো। কথাগুলো শেষ হতেই হাউমাউ করে কেঁদে ফেললো মিথিলা। নরম মনের বিন্দুর বড্ড খারাপ লাগছে মিথিলার এই অস্থিরতা দেখে। মেয়েটা এমনিতেই মিথিলার এই অবস্থার জন্য দায়ী করে নিজেকে। সে ঠিক কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। কাকেই বা দিবে। মেয়েটা কষ্ট দেখলে হেনা খান ভেঙে পড়েছে, রাসেল খান কাঁদছে, অভি বোনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। কত করে বোনকে বোঝালো, মেয়েটা মোহে পড়ে অন্ধ হয়ে নিজের জীবনটা নষ্ট করে দিল। মিথিলা বিন্দুর হাত ধরে কাঁদে। নিজের কাজে এখন আফসোসে বেশি হয়, বেশি কষ্ট হয় তুর্যর জন্য। ছেলেটা কত ভালোবাসতো তাকে, অথচ সে ছেলেটিকে বাজেভাবে ঠকিয়েছে, তার ইমোশন নিয়ে খেলেছে। কত করে বলেছিল বিয়ে করে সংসার করতে, সে শুনলো না। অন্যর সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। তুর্য বউ ছেলে নিয়ে আজ সুখে আছে, আর সে বিছানায় জীবনযাপন করছে। কতটা ঘৃণা করলে তার এত অসুস্থতার মধ্যেও একবার তাকে দেখতে না এসে পারে। সব তার পাপের শাস্তি। বিন্দুর কি যে খারাপ লাগছে। সে মিথিলার হাতের উপর হাত রেখে বলল, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আপু, এতেই অনেক। আল্লাহ আপনার শরীরের সমস্ত ব্যথা লাঘব করে দেবে, একটু ধৈর্য ধরুন। মিথিলা নিজেও জানে বিন্দু তাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। ডক্টর বলেছেন মিথিলা যতদিন বেঁচে থাকবে তার ভরসা হুইল চেয়ার। বিন্দু অনেকক্ষণ সেখানে থাকে, হেনা খানকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দেয়। অভিকে সবকিছু ভুলে এখন বউকে নিয়ে বাবা মায়ের সাথে থাকতে বলে। অভি সম্মতি দিল। তার বউও এমন সময়ে শ্বশুর বাড়িতে থাকতে চায়। বেশ মায়াবী মেয়েটা, অভিকে খুব বোঝে। অভিও তার কথা শুনে অনেক তো হলো, যে যার শাস্তি ভোগ করলো। বাকিটুকু জীবন না হয় সবাইকে নিয়ে একটু শান্তিতে থাকুক। মায়ের কান্না যে বড্ড নাড়লো তাকে। বিন্দু অর্ণ কেবলমাত্র হসপিটাল থেকে বেরিয়ে রাস্তায় নেমে দাঁড়িয়েছে। ভেতরে পুরো সময়টা অর্ণ একবারও মিথিলার দিকে তাকায়নি পর্যন্ত। মিথিলা ডেকে ক্ষমা চেয়েছে, অর্ণ না তাকিয়েছে, না কোনো প্রত্যুত্তর চেয়েছে। আর এতেই বিন্দু বেজায় চটে আছে। কি এমন ক্ষতি হতো একবার তার সাথে কথা বললে? মেয়েটা কত করুণ ভাবে ক্ষমা চাইলো। কি হতো ক্ষমা করেছি কথাটা উচ্চারণ করলে? অর্ণ গাড়ির ড্রাইভার সিটে দক্ষ হাতে ড্রাইভিং করছে। বিন্দু মেয়েকে নিয়ে তার পাশেই বসা, সে আর চোখে একবার চেয়ে প্রশ্ন করলো, মিথিলা আপুর সাথে আপনার কবে দেখা হয়েছিল? বিন্দু মনে করেছে অর্ণ হয়তো ইগনোর করবে প্রশ্নটা,
কিন্তু সে ড্রাইভিং করতে করতে গম্ভীর গলায় বলে, 12 তারিখে। 12 তারিখে মানে আরো 5 দিন আগে। বিন্দু চোখ কুঁচকে বলে ওঠে, আমাকে তো বললেন না। অর্ণ ব্যস্ত সড়কে দৃষ্টি রেখেই আওড়ালো। বলতে ইচ্ছে করেনি। মিথিলার কথাই শুনতে পারে না অর্ণ, জানে সে, তাই বলে এই সময় রাগ করাটা সাজে? বিন্দুর আরো একটা কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। মিথিলা অর্ণর সাথে দেখা করার জন্য এখানে এসেছে, দেখা হয়েছে, তারপরে কি এমন ঘটলো যে মিথিলা আত্মহত্যা করতে চাইলো? মেয়েটির চোখ ছোট ছোট হয়ে গেল। সে সরাসরি তাকালো অর্ণর পানে এবং প্রশ্ন ছুড়ে বলল, আপনি মিথিলা আপুকে কি এমন বলেছেন? আপনার সময় নাই, শুধু এইটুকু বলেছেন? এটা কিন্তু আমি বিশ্বাস করিনি। আপনি নিশ্চয়ই কিছু বলেছেন যেটাতে সে মনে আঘাত পেয়েছে এবং নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। কি বলেছিলেন বলুন। ওর এই টপিকটা বাদ দে চড়ুই, বড্ড বিরক্ত লাগছে আমার। খুবই বিরক্তিকর গলায় বলল অর্ণ। বিন্দু বন্ধ করলো না চ্যাপ্টার, সে কোমল গলায় পুনরায় জানতে চাইলো, বলুন না কি বলেছেন। বিন্দু যে নাছোড়বান্দা বুঝতে পেরে হতাশার নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, 12 তারিখ দুপুরের দিকে অর্ণ যখন একটা কনফারেন্স করে বের হয়, কোথা থেকে যেন মিথিলা এসে দাঁড়ায়। অর্ণ দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে বেশ আকুতি মিনতি করে একটুখানি কথা বলার জন্য কেটে কেটে বলেছিল, তোমার সাথে দেখা করার জন্য এত দূর ছুটে এসেছি আমি, প্লিজ শুধু একটা কথাই বলবো। অর্ণ তাকালো না মিথিলার দিকে, কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে থমথমে গলায় শুধালো, যা বলার তাড়াতাড়ি বল, আমার সময় নেই। মিথিলা দুহাত তুলে ক্ষমা চেয়ে বলছিল, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, বিন্দুর সাথে করেছি। তোমাদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও অর্ণ। বিন্দু কেউ বইল আমাকে ক্ষমা করে দিতে। কতটা নির্লজ্জ হলে তুই এত কিছুর পরও আমার সামনে আসিস। আল্লাহ করুণা করেছে তাই বেঁচে আছিস। আমি শাস্তি দিলে তোকে মৃত্যুদণ্ডই দিতাম। এতটাই জঘন্য তুই আমার কাছে। পথ ছাড়, নেক্সট টাইম আর কখনো এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবি না। মিথিলা দুহাত তুলে ক্ষমা চেয়ে বলেছিল। সবটা শুনে বিন্দু অবাক হলো। এই কথার প্রেক্ষিতে মিথিলা আত্মহত্যা করতে গিয়েছিল নাকি অন্য কিছু? গাড়ির মধ্যে নীরবতা। অর্ণ একমনে ড্রাইভিং করে চলেছে। বিন্দু বেশ কিছুটা সময় নিয়ে বলল, ক্ষমা মহৎ গুণ, তাকে ক্ষমা করে দিন। ও যা করেছে তার ক্ষমা নেই। তাছাড়া ওকে তো আমি শাস্তি দেইনি, ও নিজের কর্মের প্রায়শ্চিত্ত করেছে, যেটা স্বয়ং আল্লাহ তাআলা ওকে দিয়েছে। ওকে নিয়ে আমাদের মাঝে আর কখনো কোনো কথা হবে না। আই রিপিট, হবে না। অর্ণর বজ্র গম্ভীর কণ্ঠস্বর শুনে বিন্দু সত্যি সত্যি আর কথা বাড়ালো না। ছুটে চলা গাড়ির গন্তব্য অজানা পথে চলতে দেখে বিন্দু প্রশ্ন করলো, এদিকে কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে। ব্যাস আর কোনো শব্দ করলো না গম্ভীর মুখ অর্ণ। বিন্দুও মুখ লটকে চুপচাপ বসে রইল। গাড়িটি থামলো কুয়ালালামপুর শহরের এক কোণে অবস্থিত একটি প্রাকৃতিক ও শান্তিপূর্ণ মনোরম স্থানে, যা শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এক ফুরফুরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। এত সুন্দর জায়গা দেখে বিন্দুর মনটা নেচে উঠল। সে গোল গোল চোখ করে সবকিছু দেখতে লাগলো। হ্রদের জলে প্রতিচ্ছবি। পার্কের কেন্দ্রবিন্দুতে বিশাল এক হ্রদ রয়েছে, যার স্বচ্ছ জলে আশেপাশের গাছপালা, আকাশের রং এবং দূরের কুয়ালালামপুরের স্কাইলাইন প্রতিফলিত হয়। হ্রদের শান্ত জলে কাওয়াকিং করার ব্যবস্থা আছে, যা একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা দেয়। সূর্যোদয় ও সূর্যাস্তের মুখময় দৃশ্য, ভোরবেলায় সূর্য ওঠার সময় বা সন্ধ্যায় সূর্য ডোবার আগে পুরো পার্কে এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ে। হ্রদের জলে সূর্যের আলো পড়ে রূপালী ঝিলিক তৈরি করে, আর দূরে পেট্রানাস টাওয়ার সহ শহরের ভবনগুলো হালকা গোলাপি আভায় ঝলমল করে। পার্ক জুড়ে রয়েছে সাজানো গোছানো পাথরের হাঁটার পথ। বিন্দু সেই পথ ধরে হাঁটতে হাঁটতে উচ্ছ্বসিত গলায় বলল, আও কি সুন্দর জায়গা! এখানে আপনি আগেও এসেছেন তাই না? অর্ণ বিন্দুর হাস্য উজ্জ্বল মুখশ্রীর পানে চেয়ে শীতল গলায় বলল। বিন্দু অর্ণর বাহু জড়িয়ে ধরে হাঁটে। অনুপ্রিয়া বাবার কোলে চুপটি করে ঘুমিয়ে আছে। বিন্দুর দৃষ্টি আকর্ষণ করে একদল প্রেমিক যুগলের দিকে, যেখানে স্যুট কোট পরা একটা ছেলে হাঁটু গেড়ে বসে আছে। তার সামনেই দাঁড়িয়ে আছে একটা মেয়ে। ছেলেটা হাতে রিং বাড়িয়ে দিতেই মেয়েটা আনন্দের সাথে হাত বাড়িয়ে দিল। বসে থাকা ছেলেটা মেয়েটিকে রিং পরিয়ে দিয়ে হাতের পিঠে ঠোঁট ছোয়ালো। সঙ্গে থাকা তরুণ তরুণী হাতে তালি দিচ্ছে। বিন্দু ফ্যাল করে তাকিয়েই রইল। তারপর অর্ণর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, দেখছেন কি রোমান্টিক ছেলেটা, কি সুন্দর রোমান্টিক কায়দায় প্রপোজ করলো, আর আপনি আস্ত একটা আনরোমান্টিক ঢ্যাঁড়স। অর্ণর চোখ কুঁচকে এলো। সে রাশভারী স্বরে প্রশ্ন ছুড়ল। আমি আনরোমান্টিক? বিন্দু ব্যঙ্গ করে বলে উঠল, নয়তো কি, কখনো এভাবে প্রেম নিবেদন করেছেন?
অর্ণব বাঁকা চোখে চেয়ে গম্ভীর শীতল গলায় শুধালো। মেয়েটা কি আসমান থেকে টপকে এলো ম্যাডাম? বিন্দু মুখ ঝামটা দিয়ে বলল। ও আর কি হলো, ছোটবেলায় ছায়াছবিতে দেখেছি তো, পায়ে পা ঘষাঘষি করলেই বাচ্চা হয়ে যায়, এখানে রোমান্টিকতার কি আছে? অর্ণব ভ্রুদয় কুঁচকে বলে। পায়ে পা ঘষাঘষি করলেই বাচ্চার জন্ম হয়, জানতাম না তো। বাসায় চল, আজকে আমিও একটু ঘষাঘষি করে দেখবো। বিন্দু এদিকে ওদিকে ঘুরে দেখতে দেখতেই বলল। অর্ণব বাঁকা হেসে বিন্দুর সুশীল কোমরখানা পেঁচিয়ে ধরে কাছে টেনে এনে ফিসফিস করে বলল। আপনার জামাই শুনবে না, আপনি চাইলে আজকে আপনাকে সহ আপনার বেডরুমটা আমাদের করতে পারি। আমি কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারি, ট্রাই করতে পারেন। অর্ণর এমন নির্লজ্জ রসিকতা শুনে বিন্দুর কান গরম হয়ে গেল। মেয়েটা ঠোঁট টিপে হাসে, লোকটা ভালোই রসিকতা করতে পারে। বিন্দু অর্ণর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেয়ে বলল। আপনাকে আমার পছন্দ হয়নি, আমার পালোয়ান জামাইয়ের মতো আপনার বডি নয়। তাছাড়া আমি আমার জামাইকে রেখে পরকীয়া করতে পারবো না।